এখন ঠিক সন্ধ্যে ৬টা আর ৬টা মানেই জেলার খবর। আজ জেলার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি সুপর্ণা রয়েছে। আজ আলোচনার বিষয়বস্তু ঘাটাল লোকসভা কেন্দ্র। ঘাটাল লোকসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। এই লোকসভা কেন্দ্রটি নিয়ে বারবার কিন্তু চর্চার বিষয় হয়েছে এবং এই লোকসভা কেন্দ্রে দুবার সাংসদ হয়েছে দীপক অধিকারী ওরফে দেব। এবং এই লোকসভা কেন্দ্রে 2014 সালের পর থেকে 2014 সালেতে সেখানে 2014 সাল থেকেই কবজায় ছিল তৃণমূল এবং এখানে পরপর দুবার সাংসদ হন দেব টলিউডের নায়ক। এবং 2014 সালের আগে কেন্দ্র বিজেপি প্রায় অস্তিত্বহীন ছিল, তবে 2019 সাল থেকে বিজেপি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। তবে ঘাটাল লোকসভা কেন্দ্র বারবার চর্চায় উঠেছে এবং এসেছে বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। এটাই মূলত চর্চার বিষয়বস্তু। আর এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এর আগেও দায় ঠেলাঠেলি দেখেছি শাসক বিরোধী দুই দলেরই মধ্যে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আজ। আর আজ আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য। মূলত আজকের যে আলোচনা ঘাটাল লোকসভা কেন্দ্র, আর এই ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রথমে আমরা যে বিষয়টির দিকে নজর রাখবো সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আমরা প্রতিবারই দেখেছি যে বিভিন্ন সময় ভোট আসে, ভোট যায় এবং এই ঘাটাল মাস্টার প্ল্যানকেই কিন্তু টার্গেট করে যে দল থাকে সেই দল। এবারও কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন এখানে একটাই প্রশ্ন যে বারবার কেন ঘাটাল লোকসভাতে এই ঘাটাল মাস্টার প্ল্যানকেই টার্গেট করা হচ্ছে? এখানে কি এই ঘাটাল মাস্টার প্ল্যানকে টার্গেট করেই ভোট হয় নাকি আরও কোনো বিষয়বস্তু রয়েছে? আরও কোনো বিষয়বস্তু তো অবশ্যই রয়েছে। তবে প্রথমে আমি ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে কয়েকটা কথা বলবো, কারণ স্বাধীনতার পর থেকে এই লোকসভা কেন্দ্রটির নাম ঘাটালই ছিল। 1971 থেকে 2004 পর্যন্ত কিন্তু এই লোকসভা কেন্দ্রের নাম হয় পাঁশকুড়া লোকসভা কেন্দ্র। এই পাঁশকুড়া এবং ঘাটাল লোকসভা কেন্দ্র কিন্তু বরাবরই বামেদের শক্ত ঘাঁটি ছিল। গুরুদাস দাশগুপ্ত এখানকার সাংসদ ছিলেন। দেব 2014 সালে প্রথমবারের মতো জেতেন এবং 2019 সালেও দেব এখান থেকে জেতেন। বিজেপি 2014 আগে পর্যন্ত এক কথায় বলা চলে অস্তিত্বহীন বলা চলে। তো 2019 সালে প্রথমবারের মতো টার্গেট করে, বাংলাকে যেমন টার্গেট করে ঠিক তেমনভাবেই ঘাটাল লোকসভা কেন্দ্রকেও টার্গেট করে, যার ফলে বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটা বেড়ে যায়। এবারে কিন্তু বিজেপির পাখির চোখ এই ঘাটাল। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রধান ইস্যু মূলত এই ঘাটাল মাস্টার প্ল্যান, শাসক বিরোধী। তবে এটা কিন্তু আজ থেকে চলে আসছে না, 1960 সাল থেকে কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু চর্চার বিষয়। তুমি জানো 1959 সালে যখন বন্যা হয় সেই সময় কিন্তু ঘাটালে প্রবল বন্যা হয়েছিল, যার ফলে কিন্তু বহু ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় কিন্তু ঘাটাল চর্চার বিষয় এবং সেই সময় সংসদে ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়টি তোলেন তৎকালীন বামফ্রন্টের সাংসদ ছিলেন নিকুঞ্জ বিহারী চৌধুরী। তারপরেই কিন্তু ঘাটালের উপর সার্ভে হয় এবং সার্ভের পরেই কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা হয়, যার ফলেই তুমি জানো 1983 সালে কিন্তু শিলান্যাস হয়েছে। শিলান্যাস করেছিলেন তৎকালীন বামফ্রন্টের মন্ত্রী প্রভাত রায়। তো তারপর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু ঠেলাঠেলির বিষয় হয়ে দাঁড়িয়েছে। একেবারে তুমি যেমনটা বলে যে 1983 সালে শিলান্যাস হয়েছিল এবং 2010 সালে তার রিপোর্ট জমা পড়ে এবং তারপরে অনেকটা সময় কিন্তু 2010 সালের পর থেকে কেটে গেছে 2021, 22, 23 আর এখন হচ্ছে 24-এর লোকসভা। আবারও কিন্তু সেই ইস্যু ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়ণ। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো মূলত যে এই যে নির্বাচনগুলো হচ্ছে, তুমি শুধুমাত্র লোকসভা নির্বাচনই বলো বা বিধানসভা নির্বাচন বা যে কোনো নির্বাচনই বলো, সেই নির্বাচন কার নিরিখে হয়? সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নিরিখে, তাই তো? পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষের যে অভাব অভিযোগ থাকবে তার সমাধান করা হবে। কিন্তু এই যে ঘাটাল লোকসভা, এখানে বারবার এই ইস্যুটা উঠে এসছে যে মাস্টার প্ল্যান নির্মাণ হবে। অনেকটা বছর, প্রায় 41টা বছর কিন্তু কেটে গেছে, এখনও কিন্তু নির্মাণ হয়নি। আবার 2024, আবার একটা আসন্ন বর্ষা, আবারও কিন্তু বন্যা হতে পারে, এরকম কিন্তু একটা আশঙ্কা রয়েছে। যে সাধারণ মানুষদের ওপর ভিত্তি করে এই নির্বাচনগুলো হচ্ছে এবং সেই সাধারণ মানুষের সুবিধাটা কেন বুঝছে না সরকার? কোনো সরকারই কিন্তু বুঝছে না, কারণ অনেকগুলো বছর কেটে গেছে, বুঝছে না। সেক্ষেত্রে কেন
সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে? কেন নির্মাণ হতে এতটা সময় লাগছে, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ হতে এতটা সময় লাগছে? সমস্যা মূলত এটা যে কেন্দ্র এবং রাজ্য উভয়ের প্রকল্প। যখন 2010 সালে যখন রিপোর্ট জমা পড়ে, সে সময় পরিকল্পনা হয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানে যে টাকা বরাদ্দ হবে তার 60% দেবে কেন্দ্র সরকার এবং 40% দেবে রাজ্য সরকার। এবার তুমি যে পরিকল্পনা এসেছিল সেখানে ছিল, আমি তোমাকে বলি, 84 কিলোমিটার নদীপথ সংস্কার হবে, 84 কিলোমিটার নদীপথ সংস্কার এবং 118 কিলোমিটার নদী বাঁধ তৈরি হবে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে ছিল। কিন্তু সেই ঠেলাঠেলির বিষয়টা হয়ে আসছে। এবার সাধারণ মানুষ কিন্তু আজও কিন্তু এখনও কিন্তু বন্যা হয়, বন্যা হলে প্রবল ক্ষতিগ্রস্ত হয় ঘাটালের মানুষ। তো স্বাভাবিকভাবে এই সুরাহা কবে আসবে এটা কিন্তু একটা চর্চার বিষয়। কিন্তু দেখো এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গত কিছুদিন আগে কিন্তু দেব হঠাৎ করে সংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার, রাজনীতি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তো তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যান ঘোষণা করেন যে তৃণমূল সরকারই সেটা নির্মাণ করবে। কিন্তু দেখো এখানেও একটা প্রশ্ন, তাহলে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান নির্মাণ করবে, এই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে তুমি যেমনটা বললে যে দেব ইস্তফা দিয়েছিল এবং তারপরে তিনি কিন্তু আবারও কিন্তু তৃণমূল প্রার্থী হচ্ছে ওই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে। আবার তিনি প্রতিশ্রুতিও দিচ্ছেন যে তৃণমূল সরকারের পক্ষ থেকেই এই মাস্টার প্ল্যান রূপায়ণ করা হবে। এবার তোমার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে এই মাস্টার প্ল্যানে বারবার উঠে আসে কেন? কি আছে এই মাস্টার প্ল্যানে? সোনা, রূপো, হীরা কি এমন রয়েছে যে যেই কারণের জন্য বারবার এই বিষয়টাকে মানে সামনে রেখে নির্বাচনগুলোর প্রতিশ্রুতি দেওয়া হয় যে যাতে সাধারণ মানুষের ভোট পাওয়া যায়? দেখো এই ঘাটালকে কেন্দ্র করে রয়েছে শিলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর, এই 3টে নদী। এই 3টে নদীর অবস্থান এমনই, এক কথায় বলা যায় একটা গামলার মতন। যখনই নদীর জল বেড়ে যায় জলটা ফুলে ফেঁপে ওঠে এবং বন্যা, প্রবল বন্যা হয়। তো স্বাভাবিকভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত প্রয়োজন। কিন্তু রাজ্য সরকার বলো কেন্দ্র সরকার ঠেলাঠেলি করছে। মানুষের পরিষেবা অত্যন্ত প্রয়োজন। ঘাটালের মানুষ যেভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। কিন্তু ঠেলাঠেলি দীর্ঘদিন ধরে চলে আসছে। 1959 সালে প্রথম নিকুঞ্জ বিহারী চৌধুরী যখন বিষয়টি তোলেন তারপর থেকে চলে আসছে। কিন্তু সমাধান কবে? হিরণ দেব ঘোষণা করেছে তিনি করবেন, রাজ্য সরকারই করবে। কিন্তু রাজ্য সরকার একার পক্ষে বাস্তবায়ন সম্ভব কিনা সেটা একটা ব্যাপার। কারণ যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বেশ কিছু কিছু বাধ্যকতা থাকে। যেমন বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়েছে হিরণ কিন্তু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেবের দিকে এই ঘাটাল মাস্টার প্ল্যান নেই। সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বেশ কিছু বাধ্যকতা থাকে। আমার মনে হয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় এককভাবে এটা কাজটা করলে ভালো হবে। ঘাটাল বিশেষ করে সরকার বলো বা জনপ্রতিনিধি, এরা তো জনগণের পরিষেবা দেওয়ার জন্যই আসেন। তো কেন্দ্র এবং রাজ্য উভয় যৌথভাবে যদি করে উপকৃত হবে কিন্তু জনগণ। সুতরাং এটা উভয়ের কিন্তু এককভাবে এটা করা উচিত। একেবারে দেখো তুমি যেমনটা বললে একদমই ঠিকই বলছো। কিন্তু আমি একটা বিষয়ে নজর রাখবো, দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো যে 2024 সাল, এই 2024 সালের মার্চ মাসে 19 তারিখ, আবার বলছি ডেটটা মেনশন করে দিচ্ছি যে 2024 সালের 19শে মার্চ। আর এই 2024-এর 19শে মার্চ একটি জনসভায় দীপক অধিকারী ওরফে দেব যোগ দেয় এবং সেখানে যোগ দিয়ে তিনি একদম জোর গলায় বলেছেন যে এই জন্মেই তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নির্মাণ করবেন, যদি না হয় তিনি আবার জন্ম নেবে। অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান নির্মাণ করতে তাকে আবারও জন্মগ্রহণ করতে হবে। তাহলে এই বিষয়টা নিয়ে কি বলবে? তাহলে কি ও নিজের উপর কনফিডেন্স পাচ্ছে না যে নাও নির্মাণ হতে পারে, নাকি সরকারের উপর পাচ্ছে না? বিষয়টা মানে কেমনই একটা হয়ে যাচ্ছে না যে নাকি প্রতিশ্রুতিই থেকে যাবে, আবারও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে নির্মাণ হবে, রূপায়ণ করা হবে, কিন্তু তিনি নিজেই আবার বলছেন যে তিনি আরও একটা জন্ম নিতে লাগলে তিনি আবারও জন্ম নেবে। এই ব্যাপারটা কি বলবে? এই ব্যাপারটা আমি একটা কথা বলি। দেব যেই দল থেকে বিলংস করেন, তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস নেত্রী যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন, সিঙ্গুরে তুমি জানো টাটার কারখানা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্যই কিন্তু বন্ধ হয়েছে। উনি এতটা অ্যাগ্রেসিভ ছিলেন, তার যে আন্দোলন, যার ফলে কিন্তু তার সেই দলের একজন সাংসদ তিনি বলছেন এই জন্ম না হলে পরের জন্মে। সেটা কিভাবে বললেন উনি নিজেই বলতে পারবেন। তো একটা কথা আমি বলি যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু সংসদে দেব কিন্তু সেভাবে উচ্চবাচ্য করেছেন বলে তেমনভাবে কিন্তু প্রকাশ পায়নি। তো স্বাভাবিকভাবেই
দেব যে দলটা থেকে উঠে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এত বিরোধী আন্দোলন করে উঠে আসা, সুতরাং সেই দলের একজন সাংসদ হয়ে কীভাবে বলেন যে পরের জন্ম নেবে, সেটা তার ব্যাখ্যা উনি দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আন্দোলন কিন্তু খুব সক্রিয়ভাবে করেন, তার প্রমাণ হচ্ছে সিঙ্গুরের কারখানা বন্ধ। একেবারেই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু লড়াইয়ের নাম, তুমি যেমনটা বললে নন্দীগ্রামের ইস্যু তুলে ধরলে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ঘাটালো এই মাস্টার প্ল্যান রূপায়ণটাও কিন্তু একই রকম ব্যাপার। দেখো, আমি আর একটা বিষয় তুলে ধরবো যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে এবং দিন ঘোষণার পর থেকে কিন্তু শাসক বিরোধী প্রত্যেকেই নিজেদের প্রচারও শুরু করে দিয়েছে এবং সেই প্রচারে নেমে একে অপরকে তোপ দাগছেন এই ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং অন্যদিকে তৃণমূল প্রার্থী। বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়, অন্যদিকে দীপক অধিকারী ওরফে দেব। বারবার কিন্তু এদের এই তোপ দাগাদাগির বিষয়টা উঠে এসেছে এবং দুজনে কিন্তু অন্যদিকে নিজেদের প্রফেশনে অর্থাৎ টলিউডে তারা অভিনয় করেন এবং অভিনয়ের ক্ষেত্রে তারা দুজনের সহকর্মী একে অপরের এবং তারা দুজনেই তারকা। তারা এই যে একে অপরকে তোপ দেখেছে সে বিষয়টা আমি তুলে ধরবো। প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়ে যে প্রজেক্ট আপনি আটকে রেখে দিয়েছেন ঘাটাল মাস্টার প্রকল্প, 30% কাটমানি নিতে পারবেন না বলে, প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভ করা রেল লাইন প্রজেক্ট, আমি সব তো ডকুমেন্ট দেখাচ্ছি। ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টে যান না, হাইকোর্টে যান না, আমার ডকুমেন্টের বিরুদ্ধে যদি আপনার কোনো প্রমাণ থাকে, আমি তো কেন্দ্রীয় মন্ত্রণালয়ের ডকুমেন্ট দেখাচ্ছি, সমগ্র ঘাটাল লোকবাসীকে দেখিয়েছি যে প্রধানমন্ত্রী ঘাটাল মাস্টার প্রকল্প অ্যাপ্রুভ করে দিয়েছে। রাজনীতির ভাষা আমার মনে হয় হিরণের জায়গায় অন্য কেউ হলো একই কথাই বলতো, তো হিরণ বা অন্য কেউ হিরণ জায়গায় অন্য কেউ হলো একই কথা বলতো। আমার মনে হয় যে রাজনীতির এইটাই ভাষা, তুমি সবকটা পুরো দেশ জুড়ে দেখো। আমার মনে হয় কি হিরণের এখানে কোনো দোষ নেই, যেটা রাজনীতির মধ্যে দরকার, যেটা রাজনীতির মধ্যে নিয়ম, সেটাই ও করছে। আমি একটু এক্সেপশন এইখানে, আমি এই ভাষাগুলো প্রয়োগ করি না, কারণ আমার যদি হিরণকে নিয়ে বলা থাকলো আমার একটা দিন পুরো কেটে যাবে, মানে হিরণের ভালো গুণগুলো যদি বলতে যাই। তো আমার মনে হয় সেটা ওকে ছোট করে তো আমার ভোট তো বাড়বে না। কি কাজ নিয়ে আসছি, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, যার জন্য আমার আবার রাজনীতিতে ফেরত আসা। তো আমার মনে হয় কি যাদের জন্য নির্বাচন তারা ভালো করে জানে যে দেব কি কাজ করেছে, দেব কতটা ভালো, দেব কতটা সৎ, বা দেবের নিয়ে যেই বিরোধী দলগুলো যেগুলো প্রচার করছে সেগুলো কতটা সৎ। ও তো 100%ও বলতে পারে। মানুষের তো বলা তো কোনো ট্যাক্স নেই। আজকে তুমি তাহলে আজকে কথার কথা হচ্ছে আমি দেব একটা পোস্টার বয় টিএমসির। আজকে যদি আমি কোনো এর মধ্যে যুক্ত থাকতাম, কোনো দুর্নীতির মধ্যে যুক্ত থাকতাম, তখন কি মনে হচ্ছে আমি বাইরে থাকতাম? আচ্ছা মুখ্যমন্ত্রীরা জেলের মধ্যে আছে, বড় নেতারা জেলের মধ্যে আছে, সেখানে দেবকে তো নিশ্চয়ই আমি কিছু করিনি বলে এখনো বাইরে আছি। এবং হিরণ যেই কথাগুলো বলছে সেটা রাজনীতির ভাষা, এবং তার যদি প্রমাণ থাকে প্রশাসন ইডি সিবিআই সব তো ওদেরই। আমিও চাই দিই। আরে কলকাতা আমি বলছি সিবিআইকে দিয়ে আসুক, তারা বসে আছে তথ্য পাওয়ার জন্য। আমার ওপেনলি হইলো, ওকে বলো, ওকে দেব বলে যে যদি থাকে তো ইডি সিবিআইকে দিয়ে আসুক। কতদিন এই মিথ্যে কথাগুলো বলে চালাবে? আমার তো এবারে তো ইলেকশনটা যাওয়ার পর তো রিজাইন করার সময় চলে আসবে যদি প্রমাণ না করতে পারে। হিরণকে নিয়ে কথা বলে ওই সময়টা নষ্ট করে আমার মনে হয় না আমার কোনো লাভ হবে। আজকের পর হিরণ কি বলছে না তার মধ্যে আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত নই। হিরণ আজকের পর থেকে যা ইচ্ছে বলতে পারে, তার পুরো আমার তরফ থেকে সহমতি আছে ওকে। আমার মনে হয় ওর প্রশ্নের পিছনে আমি আমার সময়টা যদি নষ্ট করি তাহলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় কি আমার অনেকগুলো মানুষের কাছে পৌঁছানোর আছে, অনেকগুলো মানুষ রাস্তায় আমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছে, ভালোবাসা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমার মনে হয় সেই মানুষগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট দেন হিরণ ঘুম থেকে উঠে কি প্রশ্ন করবে, কি উত্তর করবো, সেই জবাব দেওয়ার জন্য আমার মনে হয় না। তার জন্য আমার দলই যথেষ্ট। প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়ে যে প্রজেক্ট আপনি আটকে রেখে আমরা শুনলাম হিরণ এবং দীপক অধিকারীর বক্তব্য। এবং দেখো সত্যতা, দেখো যে বিষয়টা আমি জানতে চাইব, এই দীপক অধিকারী বা হিরণময় চট্টোপাধ্যায়, আমরা দেখেছি হিরণ বারবার কিন্তু এই রাজনৈতিক ময়দানে দেবকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করেছে, কিন্তু আমরা একটা বিষয় দেখেছি যে সেই আক্রমণের কিন্তু পাল্টা আক্রমণ দীপক অধিকারী করেননি। এবং তিনি যে কোনো কারণবশতই হোক, হয় সৌজন্য ব্যাপার নাকি যে কোনো ব্যাপারেই হোক না কেন, তিনি কিন্তু আক্রমণ করেনি। এই বিষয়টার অর্থ কী? দেখো, একটা জিনিস বলবো, যদি দুজনে যদি প্রফেশনাল রাজনীতিবিদ হতেন তাহলে ব্যক্তিগত আক্রমণ এতটা হতো না।
এখানে কিন্তু ঘাটালে আমি বলছি প্রবলভাবে ব্যক্তিগত আক্রমণ হবে, কারণ দুজনেই অভিনয় জগৎ থেকে উঠে আসা। কারণ রাজনীতিবিদরা একটা কথা বলেন যে রাজনৈতিক লড়াইটা হচ্ছে রাজনীতির লড়াই, দলগত লড়াই, এখানে ব্যক্তিগত কিছু নেই। বড় বড় রাজনীতিবিদরা এই কথাটা বলেন। তো সেখানে এরা তো অভিনয় জগৎ থেকে উঠে আসা লোক, তো এদের কাছে সেই সৌজন্যটা মনে হয় না যে খুব একটা পাওয়া যাবে। এখানে ব্যক্তিগত আক্রমণ কিন্তু প্রবল হবে। একেবারে আমি এই বিষয়টা নিয়ে একটা কথা বলতে চাই যে তুমি এইমাত্র বললে যে অভিনয় জগৎ থেকে উঠে আসা, সেক্ষেত্রে আমরা দেখেছি যে অভিনয় জগতে সেরকম একটা সাকসেসফুলি ম্যান কিন্তু হিরণময় চট্টোপাধ্যায় নয়। সেক্ষেত্রে কিন্তু দেব নিজের জায়গাটা অনেকটাই শক্ত করেছে। সেক্ষেত্রে কি রাজনৈতিক ময়দানে সে তার জায়গাটা শক্ত করতে পারবে? এই বিষয়টা কি বলবে? সেটা রাজনীতিতে কতটা সাকসেস হতে পারবে সেটা তো ভবিষ্যৎ বলবে। তবে যেহেতু লড়াইটা হচ্ছে, তো লড়াইয়ে তো কেউ কাউকে জমি ছেড়ে দেবে না, একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেই। সুতরাং দেব সিনেমা জগতে যথেষ্ট সাকসেস, এমনকি বাংলার সেরা অভিনেতা এই মুহূর্তে যদি বলা যায় তা দেব প্রথম সারিতে থাকবে। তুলনায় হিরণ কিন্তু অনেকটা পেছনে। তুমি দেখো রাজনীতিও যদি দেখো, দেব 2014 থেকে সাংসদ, ঘাটালের সাংসদ, এবং হিরণ প্রথমবারের মতো গত 2021-এ খড়গপুর সদর থেকে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন। সুতরাং তুলনা রাজনীতিতেও অনেকটা এগিয়ে দেব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো হতেই পারে যে ছাপিয়ে যাকে আপনাকে ছাপিয়ে যাওয়া, ভোটের আগে তো মুখের কথাতেই তো প্রচারেই তো ছাপিয়ে যাওয়ার চেষ্টা হয়, হতেই পারে এটাও একটা পরিকল্পনা হিরণের, দেবকে ছাপিয়ে যাওয়ার। হ্যাঁ, একেবারে দেখো, আমি আরও একটা বিষয় বলবো যে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরে কিন্তু আমরা দেখেছি যে ময়দানে নেমে পড়েছে, যে যার মতো করে ঝাঁপিয়ে পড়েছে বলা যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ঘাটাল লোকসভাও অন্যথা হয়নি, সেখানেও কিন্তু একই রকমভাবে তারা প্রচার চালাচ্ছে। তৃণমূল, বিজেপি যাদের প্রার্থী ঘোষণা হয়েছে তারা কিন্তু রীতিমতো প্রচার চালাচ্ছে। সেক্ষেত্রে আমি একটা বিষয় বলবো যে যেহেতু 2014-র পর 2014-তে বিজেপি সেরকম কোনো অস্তিত্ব ছিল না ঘাটাল লোকসভায়, এবং 2019 সালেই সেখানে মানে দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি হয়েছে। সেক্ষেত্রে লড়াইটা বিজেপি ঠিক কতটা জোরালো করবে, বা নাকি এবারেও হ্যাট্রিক করতে পারে দীপক অধিকার, এই বিষয়ে কি বলবে? দেখো একটা কথা বলি, 2024-এ এই বছর কিন্তু বিজেপি কিন্তু পাখির চোখ করেছে বাংলাকে। তুমি জানো অমিত শাহ কিন্তু ঘোষণা করেছিলেন 35টি আসন দাবি করেছিলেন রাজ্য নেতৃত্বের কাছে। তারপর থেকে তো বিজেপির রাজ্য নেতারা ঝাঁপিয়ে পড়েছেন, শুভেন্দু অধিকারী বলো, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারা একের পর এক জনসভা করছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী আরামবাগের সভায় কিন্তু 42টি আসনের দাবি করেছেন। তো সুতরাং বিজেপি যে পাখির চোখ করেছে বাংলাকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। গত 2019-এ বাংলাকেও টার্গেট করেছিল, যেই কারণে পশ্চিমবাংলার বেশ কিছু সিট তারা কিন্তু ঝাঁপায়। তো যার ফলে তোমার ঘাটালে কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসে। ঘাটাল থেকে প্রার্থী করা হয়েছিল প্রাক্তন IPS তোমার ভারতী ঘোষকে, যার ফলে দেখো কিন্তু একটা কিন্তু জেতার মতো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শুধুমাত্র যদি আমরা দেখি তো গত লোকসভা নির্বাচনে কেশপুর থেকে কিন্তু দেব বাজিমাত করেছিল। কেশপুর বিধানসভা কেন্দ্রে দেব পেয়েছিল 1,44,990 ভোট। তুলনায় তোমার ভারতী ঘোষ পেয়েছিল কেশপুর থেকে 52,916 ভোট। বাকি সব বিধানসভা কেন্দ্রগুলি দেখো তো হাড্ডাহাড্ডি লড়াই ছিল, কিন্তু এই কেশপুর থেকে কিন্তু দেব অনেকটা এগিয়ে যায়। তো স্বাভাবিকভাবেই যে এই হাড্ডাহাড্ডি লড়াই এবারেও অপেক্ষা করছে। এবার যেহেতু দুজনের গ্ল্যামার জগৎ থেকে আসা, আর একটা জিনিস বলবো, হিরণ কিন্তু অনেকদিন আগে থেকে দেবকে টার্গেট করেছে। হয়তো বিজেপির নেতৃত্বের কাছ থেকে সিগন্যাল পেয়েছিল যে দেবের বিরুদ্ধে হয়তো প্রার্থী করা হতে পারে ঘাটাল থেকে, যার জন্য কিন্তু দেব কিন্তু হিরণ কিন্তু পরিকল্পনা করেই কিন্তু বারবার দেবকে ব্যক্তিগত আক্রমণ বলো, রাজনৈতিক আক্রমণ কিন্তু করে এসছে, যেটা অন্য কোনো রাজনীতিবিদদের সেভাবে করেনি। তো সুতরাং এবারে লড়াইটা কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি হবে, যেহেতু দুজনের গ্ল্যামার জগৎ থেকে উঠে আসা লোক। তো সাধারণ মানুষ যেমন অভিনেত্রীদের দেখতে ভিড় করেন, এবারেও সেটা হবে, এবার আর একটু বেশি হবে। গতবার একা দেব ছিল, এবার পাশে হিরণ আছে উল্টো দিকে। সুতরাং দুজনের সভাতেই ভিড় হবে, দুজনকে দেখার জন্য লোক আসবে। ভোটে কতটা প্রতিফলন হয় এইটা একটা বিষয়। আর একটা যেটা বলবো যে ঘাটাল তো পশ্চিম মেদিনীপুর জেলায়, তুমি জানো পশ্চিম মেদিনীপুর জেলায় বহু সংখ্যক কুর্মী মানুষের বাস। তো এই কুর্মী আন্দোলন কিন্তু কিছুদিন আগে বাংলাকে তোলপাড় করে দিয়েছিল। তো এই কুর্মী সম্প্রদায়ের মানুষের ভোট কোন বাক্সে যায়,
বিজেপির, তুমি জানো বিজেপির বড় বড় নেতারা আছে, অমিত শাহ আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও হয়তো আসবেন, সভা করবেন। তো ভোটের এখনও কিছু হয়নি। এর পরবর্তী কী দাঁড়ায়, কুর্মী সম্প্রদায় মানুষেরা কাকে সমর্থন দেয়, বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কার প্রতিশ্রুতিতে সাধারণ মানুষ ভরসা করেন, এর উপরে নির্ভর করছে আগামী দিন কে কাকে ছাপিয়ে যেতে পারবে। একেবারে আমরা এবার একটু নজর রাখবো যে 2019 সালের লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে ঠিক কী ফলাফল উঠে এসেছিল আমরা একটু দেখব। তৃণমূলের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিল ভারতী ঘোষ। সেখানে তিনি ভোট পেয়েছিলেন 6,09,986টি। অন্যদিকে সিপিআইএম সেখানে ভোট পেয়েছিল 97,062টি, কংগ্রেস পেয়েছিল 32,793টি। আর অন্যদিকে যেটা বলার বিষয়, দীপক অধিকারী তিনি ছিলেন তৃণমূলের পক্ষ থেকে, সেখানে ভোট পেয়েছিল 7,17,959। এই যে 2019-এর যে ভোটের ফলাফল, এই ফলাফলকে কি ছাপিয়ে যেতে পারবে তৃণমূল 2024? প্রায় 1,17,000 ভোটের ডিফারেন্স, একেবারে গ্যাপ। দেখো গতবার একটা কথা বলি, সিপিএম কিন্তু ওখানে প্রায় 97,000 ভোট টেনেছিল গতবার। সিপিএম ওখান থেকে কিন্তু 97,000 ভোট পেয়েছিল। সুতরাং সিপিএম কতটা ডেভেলপ করতে পারবে, কতটা ভোট কাটতে পারবে, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস বলি, একেবারে দেখো, আমরা দেখেছিলাম যে অনেকটা সময় পেরিয়ে গেছে। এর আগে কিন্তু এই ঘাটা লোকসভা সিপিএমের গড় ছিল, তুমি যেমনটা বললে। সেক্ষেত্রে সিপিএম কতটা ভোট কাটতে পারবে এই নির্বাচনে, এই বিষয়টা নিয়ে কি বলবো? দেখো লোকসভা নির্বাচন মূলত কেন্দ্রীয় স্তরের, তো যেহেতু ভারত সরকার গঠন হবে, সুতরাং কেন্দ্রে কোন সরকার গঠন করবে সেখানে কিন্তু সিপিএম বলো বা তৃণমূল বলো, এটা আঞ্চলিক দল, এই দলের ভোটের পার্সেন্টেজ কমা স্বাভাবিক। এখানে কিন্তু কেন্দ্রীয় দল যেমন বিজেপি, কংগ্রেস, এই সমস্ত দলের কিন্তু ভোটের পার্সেন্টেজ বেড়ে যায়। তুমি যেখানে বিজেপির জেতার সম্ভাবনা নেই সেসব আসনেও দেখবে বিজেপির ভোট অনেকটা বেড়ে যায়। তো যেহেতু এটা লোকসভা নির্বাচন, তো বিজেপির ভোট বাড়বে বিষয়ে কোনো সন্দেহ নেই। উল্টো দিকে যেহেতু বিজেপি পাখির চোখ করেছে হিরণকে নিয়ে, তো বিজেপির যথেষ্ট ফাইট দেবে। সিপিএমের ভোটটা আমি বলি, সিপিএম কিন্তু একসময় ধরো এই পশ্চিম মেদিনীপুর কিন্তু সিপিএমের গড় ছিল। সুশান্ত ঘোষ যিনি গড়বেতা থেকে উঠে আসতেন, আরও সিপিএম নেতা ছিলেন যাদের কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু অনেক তথ্য উঠে এসেছিল, অনেক কঙ্কাল বেরিয়ে এসেছিল, যেটা বলা হতো যে সিপিএমের আমলে তৃণমূলের বা বিরোধী দলের নেতাদের খুন করে করা হয়েছে। তো বিষয়গুলো সামনে এসেছিল। সুতরাং এছাড়া আরেকটা কথা বলি, যে যদি আমরা দেখি বামফ্রন্ট আমলে, তো সে সময় যে ছাপ্পা রিগিংয়ের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু পাঁশকুড়া বলো, গড়বেতা বলো, এই পশ্চিম মেদিনীপুর জেলা ভিত্তিক এই দিকটায় বেশি হতো। সুতরাং যার ফলে কিন্তু সিপিএম ক্ষয়িষ্ণু, শক্তি একেবারেই নেই। আর তাছাড়া সিপিএমকে নেতৃত্ব দেওয়ার মতো সেরকম ধর অভিজ্ঞ নেতৃত্ব কিন্তু নেই সেরকমভাবে। যারা ছিলেন, সূর্যকান্ত মিশ্র তিনি বয়সজনিত কারণে হয়তো আড়ালে গেছেন, বিমান বোসরা তিনিও বয়স হয়েছে। সুতরাং তরুণ নেতাদের নিয়ে সিপিএম ঝাঁপানো শুরু করেছে। কতটা ভোট টানতে পারবে, ভোট বাক্সে কতটা বেরোবে সেটা তো ভবিষ্যৎ বলে। কিন্তু আমার মনে হয় লোকসভা, যেহেতু নির্বাচনটা লোকসভা নির্বাচন, তো সেখানে সিপিএমের ভোট বাড়ার সম্ভাবনা নেই। গতবার যেটা পেয়েছিল আমার মনে হয় অনেকটাই কমে যাবে। তার মানে তুমি বলতে চাইছো যে এখানে বিজেপি আর তৃণমূলের মধ্যেই মূলত হাড্ডাহাড্ডি লড়াইটা থাকবে? তো লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হবে, যে কেউ জিতে যেতে পারে। দেবও জিতে যেতে পারে, হিরণও জিতে যেতে পারে। যেহেতু লোকসভা নির্বাচন আর বিজেপি যেহেতু 35টা সিট পাখির চোখ করেছে, সুতরাং বিজেপি কিন্তু অল আউট ঝাঁপাবে। এখনও যেন বেশ কয়েকটি সিটে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু ঘোষণা হয়ে গেলে কিন্তু বিজেপি ঝাঁপাবে। একেবারে দেখো, এই যে ঘাটা লোকসভা বহু চর্চিত, বহুবার কিন্তু খবরের শিরোনামে থাকে। মূলত যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। আর তুমি যেমনটা বললে যে হাড্ডাহাড্ডি লড়াই দুপক্ষের মধ্যেই হবে। প্রথমত তারা দুই বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী, আবার অন্যদিকে তারা কিন্তু তারকা সাংসদ, একজন বিধায়ক, একজন সাংসদ। সেক্ষেত্রে লড়াইটা বেশ জোরদার হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। একদমই লড়াই হাড্ডাহাড্ডি হবে। আরেকবার বলি যে হিরণ যেহেতু হয়তো বিজেপির নেতৃত্বের কাছে সিগন্যাল পেয়েছিল, যার জন্য দেবকে কিন্তু অনেকবারে আক্রমণ করেছে, ব্যক্তিগত আক্রমণ বলো, রাজনৈতিক আক্রমণ বলো,
আক্রমণ করেছে। এমনকি তুমি দেখো উনি কিন্তু খড়গপুর সদরের বিধায়ক, কিন্তু ঘাটালের যে কয়েকটা বিধানসভা কেন্দ্রে আছে সেখানে কিন্তু বিভিন্ন বিজেপির কর্মসূচিতে কিন্তু হিরণকে অনেকবার দেখা গেছে। সুতরাং বিজেপির নেতৃত্ব কিন্তু হিরণকে নিয়েই পরিকল্পনা করেছে এই ঘাটাল লোকসভা কেন্দ্র। তো স্বাভাবিকভাবেই বিজেপি আগে থেকে তৈরি ছিল, হিরণকে সিগন্যাল দেওয়াই ছিল, যার ফলে একেবারে মানে দেখো এর আগে ভারতী ঘোষ ছিল, তাকে তার রিপ্লেসমেন্ট হিসাবে হিরণময় চট্টোপাধ্যায়কে ঘাটাল লোকসভাতে প্রার্থী হিসেবে দাঁড় করানো হচ্ছে। সেক্ষেত্রে হিরণের ওপরে ভরসা রেখেই যাতে লড়াইটা হাড্ডাহাড্ডি হয় সেই কারণের জন্যই ভারতী ঘোষের রিপ্লেসমেন্ট হিরণময় চট্টোপাধ্যায়কে চুজ করেছে বিজেপি। একদমই, দুজনে যেহেতু গ্ল্যামার জগতের, তাছাড়া ধরো দেবেশ যদি বলে ব্যক্তিগত আক্রমণ, অন্য নেতৃত্বরা বলে সেটা হয়ে যায় রাজনৈতিক আক্রমণ, কিন্তু হিরণ যদি বলে সেটা কিন্তু অন্যরকম আকার নেয়, একটা খবরের শিরোনামে চলেছে। তো স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু পরিকল্পনা করেই হিরণকে দেবীর সামনে পাঠিয়ে। আগেরবার জানো ভারতী ঘোষ, তিনি কিন্তু প্রাক্তন IPS, এমনকি তুমি পশ্চিম মেদিনীপুর জেলার উনি সম্ভবত জেলার পুলিশ সুপার ছিলেন। তো স্বাভাবিকভাবেই যে দুজন কিন্তু আলাদা লেভেলের, একজন গ্ল্যামার জগতের আর একজন প্রাক্তন IPS, সুতরাং আক্রমণটা প্রতি আক্রমণ করতে ঠিকঠাক ছিল না, কাউন্টার হয়নি। তো এবারের আক্রমণটা কিন্তু প্রথমেই যে বললাম ব্যক্তিগত আক্রমণ উঠে আসবে। তো যেহেতু গ্ল্যামার জগতের রাজনীতিবিদ নন, অভিজ্ঞ রাজনীতিবিদ নন, সেখানে ব্যক্তিগত আক্রমণ বারবার দেখা যাবে, যেটা রাজনীতিতে না হলেই ভালো হয়। তো বাজিমাত কে করবে সেটা তো সময় বলবে, 4 জুন জানা যাবে। একেবারে মূলত আমাদের এই যে আলোচনার বিষয়বস্তু একটাই, যেটা নির্যাস আর কি, বিষয়বস্তু যেটা নির্যাস, এই আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকবে, তরজাও চলবে, রাজনৈতিক তরজা চলবে। প্রচার চালাচ্ছে দুই প্রার্থী এবং প্রচারের পরে ভোটের ফলাফল কি আসবে সেটা কিন্তু ভোট বাক্স বলবে এবং সময় বলবে। কিন্তু যে বিষয়বস্তুটাকে সামনে রেখে এই প্রচার, ঘাটাল মাস্টার প্ল্যান আদৌতে সেটা বাস্তবায়িত হয় কিনা সেটাতেই কিন্তু নজর থাকবে ট্রাইব টিভি বাংলার।